আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দৈনিক শিক্ষা .com এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেডিকেল ভর্তি পরীক্ষায় সামাজিক দূরত্ব মানতে অনীহা। প্রাইভেট পড়ানোয় শিক্ষককে জরিমানা, বন্ধ করে দেয়া হচ্ছে কোচিং। এমপিও ভুক্ত হতে সাইফুল মনির সিন্ডিকেটে জিম্মি শিক্ষকরা। দুদকের হাতে ঘুষের টাকা সহ সাব রেজিস্ট্রার গ্রেফতার। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু 5 এপ্রিল। ফেরত পাঠানো ফর্ম পূরণের টাকা আলিম পরীক্ষার্থীদের বিতরণের নির্দেশ। ভুয়া ইন্ডেক্সে অধ্যক্ষকে এমপিওভুক্ত করে ফাঁসছেন কর্মকর্তারা। সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবং করোনায় আরো 50 জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ড 6,830 জন। প্রিয় দর্শক, শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবন, ব্যবসায় অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও উদয়ন স্কুল সহ সারা দেশে 19টি কেন্দ্রের 55টি ভেন্যুতে সকাল এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 1,22,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানী কেন্দ্রগুলোতে পরীক্ষা উপলক্ষে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানতে অনীহা লক্ষ্য করা গেছে। সকাল 10টায় মেডিকেল প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা 11টায়। এ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। কোনো কোনো পরীক্ষার্থীর সঙ্গে 4-5 জন অভিভাবক এসেছেন। অভিভাবকরা বলছেন তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন নেই, তাই তারা কেন্দ্রের সামনে ভিড় করেছেন। এ সময় অভিভাবকদের সামলাতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে। আর পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে কেউ কেউ বলছেন তাদের হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়নি। চট্টগ্রামের কেন্দ্রগুলোতেও একই চিত্র দেখা গেছে। চলতি বছর 1,22,761 জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। সেই হিসাবে এবছর আসন প্রতি 28 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ অমান্য করে প্রাইভেট পড়ানোয় গতকাল নেত্রকোনার পূর্বধলায় এক শিক্ষককে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মেনে একটি কোচিং খোলা রাখায় উপজেলার এক পরিচালককে জরিমানা করা হয়েছে। এছাড়া নীলফামারী জেলায় আরো 2টি কোচিং সেন্টারে ক্লাস চলায় তাদের জরিমানা করে কোচিংগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দৈনিক শিক্ষা .com এর পূর্বধলা প্রতিনিধি জানান, করোনা প্রতিরোধে সরকারের জারি করা 18 দফা অমান্য করে পূর্বধলা JM সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক মঙ্গলবাড়িয়া এলাকায় তার বাসায় প্রাইভেট পড়াচ্ছিলেন। তাকে 5,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে উপজেলা সদরে অ্যাডভান্স কোচিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান পড়ানো হচ্ছিল। অভিযান চালিয়ে কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ শাহিনকে 2,000 টাকা জরিমানা করা হয়। উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক শিক্ষার নীলফামারী প্রতিনিধি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার জন্য গতকাল দুপুরে জেলা শহরের নিউ ওয়াপ্তা মোড় এলাকায় ইসলামিয়া একাডেমি কোচিং সেন্টার ও কিশোরগঞ্জের মেরিট একাডেমি কোচিং সেন্টারকে 10,000 করে 20,000 টাকা জরিমানা করা হয়। পরে কোচিং সেন্টার দুটি বন্ধ করে দেওয়া হয়। এমপিও ভুক্ত হতে সাধারণ শিক্ষকদের কাছ থেকে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে খুলনা অঞ্চলের 2 কর্মচারীর বিরুদ্ধে। প্রোগ্রামার সাইফুল ইসলাম
ও উচ্চমান সহকারী মনিরুজ্জামানের বিরুদ্ধে এমপিও আবেদনে ঘুষ দাবি ও শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে। সাইফুল মনির সিন্ডিকেটের কাছে এমপিও ভুক্তির কাজে জিম্মি হতে যাচ্ছে দৈনিক শিক্ষা.com-এর কাছে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষকরা। তবে এই সিন্ডিকেটের ভয়ে নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এমপিওভুক্ত হতে সাধারণ শিক্ষকদের কাছ থেকে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে খুলনা অঞ্চলের 2 কর্মচারীর বিরুদ্ধে। প্রোগ্রামার সাইফুল ইসলাম ও উচ্চমান সহকারী মনিরুজ্জামানের বিরুদ্ধে এমপিও আবেদনে ঘুষ দাবি ও শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে। সাইফুল মনির সিন্ডিকেটের কাছে এমপিওভুক্তের কাজে জিম্মি হতে হচ্ছে বলে দৈনিক শিক্ষা.com-এর কাছে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষকরা। তবে এই সিন্ডিকেটের ভয়ে নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি শিক্ষকরা। 10,000 টাকা নিচ্ছে সাইফুল প্রোগ্রাম। উনি আমাদের প্রথমে আমার ডিলিট করে দেয়, ডিলিট করার পরে কাজ করে না। তখন আমি গেলে সে আমার কাছে বলে, মাধ্যম দিয়ে বলে, এবং আমি গেলে পরে সে আমার কাছে 10,000 টাকা নেয়, কিন্তু আমার এমপিওটা করে দেয় না। শিক্ষকরা অভিযোগ করেন মনিরুজ্জামান ও সাইফুল শিক্ষকদের খুঁটিনাটি কাজে শিক্ষকদের ফাইল রিজেক্ট করে তাদের ফোন করে ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দাবি করেন। টাকা না দিলে শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হয়। তাছাড়া শিক্ষকদের দেখা করতে বলা হয়। এভাবে শিক্ষকদের ভোগান্তিতে ফেলা হয়। খুলনা অঞ্চলের যে ক্লার্ক আছে মনির, সেও বিভিন্ন সময় আমরা যারা এমপিওভুক্তির জন্য আবেদন করি তখন খুঁটিনাটি বিষয়ের জন্য আমাদের ফাইল রিজেক্ট করে দেয়। তারপর আবার অন্য নাম্বার দিয়ে ফোন দেয় এবং অন্য নাম্বারে বিকাশ করার জন্য টাকা পাঠিয়ে দেওয়ার জন্য নাম্বার দেয়। এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসে যে ক্লার্ক থাকে তাকে আবার বলে যে আপনার থানায় যেহেতু, তাহলে আপনি অমুক শিক্ষককে বলেন দেখা করতে। তার এই ভুল আছে। আসলে আমরা তো ইন্ডেক্সধারী টিচার, আমাদের তো ইন্ডেক্স সার্চ দিলে তো আমাদের সমস্ত তথ্য পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা এমপিও যদি মিস্টেক হয় বা কোনো খুঁটিনাটি ভুলের জন্য একটা এমপিও মিস্টেক মানে আমরা 3 মাস পর আবার বেতন পাওয়া, তার মানে আমাদের ভোগান্তিতে ফেলানো। এভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন, শুধু আমাদের সহকারী শিক্ষকদের এরকম ভোগান্তিতে করছে। আমার প্রথম ফাইলটা যখন রিজেক্ট করা হয় গত রমজানে, আমি তখন গেছি, প্রথমে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। ঢুকতে না দেওয়ার এক পর্যায়ে আমি অনেক পীড়াপিড়ির পরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে ডিডি মহোদয়ের দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে আমার ফাইলটা কেন রিজেক্ট করা হয়েছে। তখন সে বলে উপজেলায় খোঁজ নেন। তখন আমি বলছি উপজেলায় তো আমরা খোঁজ নিচ্ছি, তারা কোনো সদুত্তর দিতে পারছে না। তখন বলে জেলায় খোঁজ নেন। তখন আমরা বলছি যে জেলায় তো তারা কিছু বলতেছে না, তাইলে আপনি, তখন প্রোগ্রামার সাইফুল এসে বলে এখান থেকে চলে যান, আপনার কি কমন সেন্স নাই, এই বলে আমাকে দূর দূর করে ওখানে তাড়িয়ে দেয়। শিক্ষকরা অভিযোগ করেন একই কারণে কারো ফাইল ছেড়ে দেওয়া হলেও কারো ফাইল আটকে দেওয়া হয়। টাকা দিলেই ফাইল ফিরে পায় আপন গতি। এবং একই সমস্যায় আমরা আজকে ভুগতেছি, কিন্তু অন্যদের এই একই সমস্যা বিভিন্নভাবে লবিং তদবির করে তারা ফাইল ছেড়ে দেয়। একই বেতন হয়ে, মানে একই কাগজপাতি হয়ে অনেকে এর আগে ছেড়েছে, আমাদেরকে আটকে দিয়েছে। খুলনা অঞ্চলের উপপরিচালক নিভারানী পাঠক নিজেও এই দুর্নীতিবাজ কর্মচারীদের হাতে জিম্মি বলেও জানান শিক্ষকরা। যদিও ঘুষ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন প্রোগ্রামার সাইফুল। অভিযুক্ত আমরা যে টেবিলে বসে কাজ করি, আপনারা ভালো করে জানেন এরকম অভিযোগ। এখন প্রমাণ করুক, কথাবার্তা যে বলতে পারে আসলে আমার সামনে এসে বলে যায়। এ বিষয়ে কথা বলতে মনিরুজ্জামানের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। তবে কর্মচারীদের ঘুষ বাণিজ্যের দায় অফিস প্রধান নিভারানী পাঠক নিবেন না বলে জানিয়েছেন। শিক্ষকদের বারবার বলছি যে আপনারা কারোর সাথে যোগাযোগ করবেন না, কাউকে দেবেন না, ফাইল ঠিক থাকলে এমনিই হবে। মাঝখান দিয়ে আপনারা লক্ষ্য করবেন এবং সে দায়টা আমার গায়ে চলে আসে। সে দায়টা আমি কেন নিব? আমি তাদেরকে আশ্বস্ত করি এবং প্রমাণ দিক যে ফাইল ঠিক আছে অথচ আমি আটকায় রেখেছি, এরকম যদি বলতে পারে তাহলে আমি মেনে নেব। কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানে ঘুষের টাকা সহ সাব রেজিস্ট্রার ও অফিস মোহরারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ঘুষ লেনদেনের 6,42,100 টাকা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা চকরিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। মোহাম্মদ নাহিদুজ্জামান ও অফিস মোহরার দুর্জয় কান্তি পাল। নাহিদুজ্জামান নাটোরের গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার বাসিন্দা। দুর্জয় কান্তি পালের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায়। তবে অভিযানের সময় অফিস সহকারী শ্যামল বড়ুয়া
পালিয়ে গেছেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজউদ্দিন জানান, সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে 6,42,000 টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে সাব রেজিস্ট্রার নাহিদুজ্জামানের ব্যবহৃত স্টিলের লকার থেকে 1,92,550 টাকা, অফিস মোহরার দুর্জয় কান্তি পালের ড্রয়ার থেকে 1,60,000 টাকা ও শ্যামল বড়ুয়ার ড্রয়ার থেকে 2,89,550 টাকা জব্দ করা হয়। এসব টাকা বৃহস্পতিবার জমি রেজিস্ট্রির সময় অবৈধ লেনদেন হয়েছে। এসব টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। অভিযানের সময় কৌশলে পালিয়ে গেছেন অফিস সহকারী শ্যামল বড়ুয়া। অন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, 3টি ড্রয়ার থেকে ঘুষ লেনদেনে হাতের লেখা 41টি স্লিপ জব্দ করা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, দুদকের হটলাইনে 106-এ চকরিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ের এক ভুক্তভোগী ঘুষ লেনদেনের বিষয়ে অভিযোগ করেন। এরপর দুদকের একটি গোয়েন্দা দল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছদ্মবেশে সাব রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান করে। দলটি সরজমিনে ঘুষ লেনদেনের চিত্র দেখে। পরে সন্ধ্যা 6টা থেকে আনুষ্ঠানিক অভিযান শুরু হয়। সেই অভিযান শেষ হয় রাত 3টায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2020-21 শিক্ষাবর্ষের লেভেল 1-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আবেদন শুরু হবে আগামী 5 এপ্রিল থেকে। ওই দিন সকাল 10টা থেকে শুরু হবে আবেদন। শিক্ষার্থীরা আগামী 8 মে রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার 10টি বিভাগে মোট 600 জন শিক্ষার্থী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদনকারীদের প্রথমে 200 টাকা ফি দিয়ে আবেদন গ্রহণ করতে হবে। পরে যোগ্য প্রার্থীরা 800 টাকা ফি দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী 24 মে থেকে জুন পর্যন্ত আবেদনকারী ভর্তি ছুড়া প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর 18 জুন সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ 8 জুলাই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনার কারণে বাতিল হয়ে যাওয়া 2020 খ্রিস্টাব্দে এইচএসসি ও আলিম পরীক্ষা ফর্ম পূরণে কিছু টাকা ফেরত দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। ইতোমধ্যে আলিম পরীক্ষার্থীদের টাকার অংশ মাদ্রাসাগুলো ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই টাকা পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করতে মাদ্রাসাগুলোকে নির্দেশ দিয়েছে বোর্ড। বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড থেকে প্রত্যেক মাদ্রাসা পরীক্ষার্থীদের অব্যয়িত টাকা ইতোমধ্যে মাদ্রাসাগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে EIIS নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানের তালিকা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট কপিতে পরীক্ষার্থীদের প্রাপ্য টাকার হিসেব উল্লেখ থাকবে। পরীক্ষার্থীরাও এই লিঙ্কে প্রবেশ করে নিজ নিজ রোল নম্বর দিয়ে নিজ নিজ প্রাপ্য টাকার পরিমাণ জানতে পারবেন। প্রিন্ট কপিতে টাকার পরিমাণে কলামের ডান পাশে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর স্বাক্ষর ও মোবাইল নম্বর গ্রহণ করে মাদ্রাসাগুলোকে এ টাকা বিতরণ করতে বলা হয়েছে। সব টাকা পরিশোধের পর তালিকার মূল কপি বোর্ডের হিসেব শাখায় জমা দিতে হবে মাদ্রাসাগুলোকে। একই সাথে মাদ্রাসা কর্তৃপক্ষকেও তালিকা সংরক্ষণ করতে বলেছে বোর্ড। বোর্ড আরও জানিয়েছে, যদি কোনো মাদ্রাসার প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টে পরীক্ষার্থীদের প্রাপ্য টাকা না গেলে সঠিক ব্যাংক হিসাব নম্বর সহ বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তার জন্য যোগাযোগ করতে হবে মাদ্রাসাগুলোকে। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। চলো ঘুরে আসি নন্দন পার্কে, চলো মেতে উঠি মস্তি আড্ডাতে, ভুলে যত অভিমান চলো আজ হারাই নন্দন পার্কে। নন্দন পার্ক, হৃদয়ের সুখের স্পন্দন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যার সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। ভুয়া ইন্ডেক্সে জালিয়াতি করে রাজধানী TNT মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহসিন হোসেনের এমপিও ভুক্তির ঘটনায় এবার ফাঁসছেন 2 কর্মকর্তা। নিয়োগ কমিটির সাথে জড়িত শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি ও এমপিও ভুক্তির সাথে জড়িত ঢাকা অঞ্চলের উপপরিচালককে এই জালিয়াতির ব্যাখ্যা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরকে এই কর্মকর্তাদের
শোকজ করতে বলা হয়েছে। জানা গেছে, ভুয়া ইন্ডেক্স দেখে জালিয়াতি করে এমপিওভুক্ত হয়েছেন রাজধানী টিএনটি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহসিন হোসেন। ভুয়া ইন্ডেক্স নম্বর দেখিয়ে এমপিওভুক্ত হলেও এর আগে তার কোনো ইন্ডেক্স ছিল না। এমপিওভুক্ত হতে অধ্যক্ষের এ জালিয়াতির প্রমাণ মিলেছে। ইতোমধ্যে বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার তার নিয়োগ ও এমপিওভুক্তির সাথে জড়িত 2 কর্মকর্তার ব্যাখ্যা তলব করা হলো। মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তরে পাঠানো চিঠিতে ভুয়া ইন্ডেক্স দেখিয়ে এমপিওভুক্ত হওয়া টিএনটি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহসিন হোসেনের কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগের সুপারিশ করা নিয়োগ কমিটিতে জড়িত শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং পরবর্তীতে এমপিওভুক্তির সাথে সংশ্লিষ্ট উপপরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টিএনটি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহসিন হোসেনের এমপিওভুক্তি নিয়ে অভিযোগ উঠলে তার তদন্তের দায়িত্ব দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে। গত বছরের 8 জুন অধিদপ্তর শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ভুয়া ইন্ডেক্স নম্বর দেখে অধ্যক্ষ 2019 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন। এ পদে এমপিওভুক্ত হওয়ার আগে তার কোনো ইন্ডেক্স ছিল না। জানা গেছে, প্রতিষ্ঠানটিতে 2016 খ্রিস্টাব্দে নিয়োগের পর 2019 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এমপিওভুক্ত হন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহসিন হোসেন। যথাযথ যোগ্যতা না থাকার পরও তাকে রাজধানীর টিএনটি মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। পরে তিনি এমপিওভুক্ত হতে যে ইন্ডেক্স ব্যবহার করেছেন তা ভুয়া। আসাদুল হক নামের আরেক শিক্ষকের ইন্ডেক্স নম্বর তিনি ব্যবহার করেছেন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে। দেশে গড় শনাক্তের হার 23% পৌঁছে গেছে। রাজধানী কোনো আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার 60% পর্যন্ত উঠেছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর 30 জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। এসব জেলায় সংক্রমণের হার 10 থেকে 30%। শনাক্ত ও মৃত্যুর হার প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে। দেশের করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই কঠোর বিধিনিষেধ আরোপ করার প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে এখনই এই মুহূর্তে কমপক্ষে 2 সপ্তাহের জন্য ঢাকা সহ সর্বোচ্চ সংক্রমণ প্রবণ 5টি শহরে কারফিউ লকডাউনের আদলে জারি করতে হবে। বাকি ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে কঠোরভাবে সরকার নির্দেশিত 18 দফা বিধিনিষেধ প্রতিপালন করতে হবে। অন্যথায় আসছে সপ্তাহে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা 10,000 ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাদের আরও অভিমত, রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদরা করোনা পরিস্থিতি আগেই আঁচ করতে পেরেছিলেন। ফলে গত 16 তারিখে একটি স্বাস্থ্য অধিদপ্তরে এ সংক্রান্ত একটি সভা করে 12 দফা সুপারিশ প্রদান করেন, কিন্তু সেই সুপারিশ সরকার আমলে নেয়নি। এরপর সংক্রমণ পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে শুরু করলে 28 মার্চ অধিক সংক্রমিত এলাকার জন্য কঠোর বিধিনিষেধ সহ 22 দফা এবং অপেক্ষাকৃত কম সংক্রমণ প্রবণ এলাকার জন্য 18 দফা সুপারিশ প্রদান করেন তারা। কিন্তু সরকার সংশ্লিষ্টরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত আমলে না নিয়ে সারা দেশের জন্য 18 দফা নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারি করেন। এমনকি মেলা, বিপণী বিতান, খেলা, পাবলিক পরীক্ষা ইত্যাদি স্বাভাবিক নিয়মে চালানোর সিদ্ধান্ত পরিবর্তন করেনি সরকার। প্রশাসনের কর্মকর্তাদের এ ধরনের আচরণে হতবিহ্বল হয়ে পড়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তার মতে, সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ 5টি জেলা ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মৌলভীবাজারে কারফিউর আদলে লকডাউন দিতে হবে। লকডাউন ঘোষণা পরবর্তী 14 দিন কঠোরভাবে সেটি প্রতিপালন করতে হবে। দিনের একটি নির্দিষ্ট সময় 1 বা 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হবে, যখন সবাই তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারে। এতদিন কেবল ওয়ানডে এবং টি20 খেলেছে বাংলাদেশ নারী দল। তবে এবার ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ। এক ভার্চুয়াল বোর্ড সভায় আইসিসি পূর্ণাঙ্গ সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বোর্ড সভা আইসিসি পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট 10 নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে।
যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশের পাশাপাশি টেস্ট দেওয়া হয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকে। শুধু তাই নয়, 2022 খ্রিস্টাব্দে কমনওয়েলথ গেমসের টি-20 ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতিও দিয়েছে আইসিসি। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো 50 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 6,830 জন। দেশে 8 মার্চ করোনা ভাইরাস শনাক্তের পর গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 6,24,594 জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9,155 জনে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ চূড়ায় উঠেছিল গত বছরের জুন-জুলাই মাসে। ওই সময় বিশেষ করে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার রোগী শনাক্ত হতো। বেশ কিছুদিন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকার পর 1 মাসে বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আরেকটি চূড়ার দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি। দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সামাজিক দূরত্ব মানতে অনীহা। প্রাইভেট পড়ানোয় শিক্ষককে জরিমানা, বন্ধ করে দেয়া হচ্ছে কোচিং। এমপিও ভুক্ত হতে সাইফুল মনির সিন্ডিকেটে জিম্মি শিক্ষকরা। দুদকের হাতে ঘুষের টাকা সহ সাব রেজিস্ট্রার গ্রেফতার। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু 5 এপ্রিল। ফেরত পাঠানো ফর্ম পূরণের টাকা আলিম পরীক্ষার্থীদের বিতরণের নির্দেশ। ভুয়া ইন্ডেক্সে অধ্যক্ষকে এমপিওভুক্ত করে ফাঁসছেন কর্মকর্তারা। সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবং করোনায় আরো 50 জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ড 6,830 জন। সুপ্রিয় দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা.com-এর সন্ধ্যা সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।